একা দেখলেই আমাদের স্টার্ট। আসসালামু আলাইকুম। ওকে, নিউজ ক্রিকেট 24 এর নিয়মিত আয়োজন ফেসবুক লাইভ আড্ডায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মিনাজুল ইসলাম এবং আজকে আমার সাথে গেস্ট হিসেবে আছেন দুজন অতিথি। প্রথমে আছেন আমিরুজ্জামান আমির বাবু ভাইয়া, উনি হচ্ছেন ম্যাচ রেফারি ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, এবং আমাদের সাথে আছেন আরো একজন অতিথি আব্দুল আজিজ শিকদার, উনি হচ্ছেন ম্যাচ রেফারি এবং একই সাথে এক্স ন্যাশনাল ক্রিকেট আম্পায়ার। আপনাদের দুজনকেই স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। শুভ সন্ধ্যা ভাইয়া। ধন্যবাদ। বাবু ভাই এবং শিকদার ভাই দুজনের কাছেই আমরা একটি প্রশ্ন দিয়ে শুরু করব, সেটা হচ্ছে আপনার প্যান্ডেমিক রিলেটেড। যেহেতু আমরা ধন্যবাদ। দীর্ঘদিন যাবত একটা করোনা প্যান্ডেমিকের সিচুয়েশন মধ্যে দিয়ে যাচ্ছি, আপনারা সকলে হচ্ছেন ক্রিকেটের পোকা, আপনারা সকলেই ক্রিকেটের লোক, তো সেই ক্ষেত্রে অনেকদিন ধরে ক্রিকেট মাঠে নেই এবং সেই সাথে আমাদের ব্যক্তিগত জীবনে অনেক বিধিনিষেধ চলে এসেছে, এগুলোর মধ্যে দিয়ে আমাদের দিনাতিপাত করতে হচ্ছে। তো প্রথমে আমি আব্দুল আজিজ শিকদার ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে ভাইয়া, এই যে এই দীর্ঘ করোনাকালীন সময়টা আপনি ঘরে বা ক্রিকেটের সাথে কিভাবে কাটালেন এবং একই সাথে কেমন আছেন? ধন্যবাদ। আসলে এই করোনা এটা একটা মহামারী, এটা বিশ্বের সব দেশই অ্যাটাক করেছে এবং এটা শুধু আমাদের দেশ না, আমাদের বিশ্বের সবাই এটাই চিন্তিত এবং বিশেষভাবে সবাই এটা নিয়ে কাজ করছে, আমরাও কাজ করছি। এবং এই কয়টা মাস আমি সত্য কথা বলতে কি, আমি ঘরের বাইরে বের হই নাই এবং বাইরে করতে দেওয়া হয় না আমার ফ্যামিলি থেকে, কারণ আমার একটু এরা বলতেছে আমার বয়স বেশি, অতএব বয়স্ক লোকদের নাকি অ্যাটাকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি খুব একটা বের হতাম না। তারপর আমার ছেলে এবং ছেলের বউ এরা অফিস করতো, সেখান থেকেই অবশ্য আমাদের বাসায় অবশ্য আমরা সবাই অ্যাটাক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ, কিন্তু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো হয়ে গেছি, এই আর কি। আমিরুজ্জামান আমির ভাইয়া তো নাই ভাইয়া, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনি একাধারে ম্যাচ রেফারি আবার এক্স ক্রিকেট এক্স ক্রিকেট আম্পায়ার, ন্যাশনাল ক্রিকেট আম্পায়ার, সেক্ষেত্রে আপনার কাছে প্রথমে জানতে চাবো যে আপনার ক্রিকেটের হাতে খুঁটিটা কিভাবে? আসলে আমাদের আমলে আমি অবশ্য গ্রামের স্কুলে লেখাপড়া করেছি, ওই আমলে গ্রামে ক্রিকেট বলতে কিছু জানতো না, কেউ জানতো না। তারপরে আমি বরিশালে ছেলে, আমি যখন বরিশাল বিএম কলেজে ভর্তি হই, সেখান থেকেই আমি ক্রিকেটটা বুঝি, জানি। আমার একদিন ক্লাসে ছেলেবেলে আসছে, এসে বলছে যারা ক্রিকেট খেলতে চাও তারা টিফিন পিরিয়ডে মাঠে আসবা। তো আমি চিন্তা করলাম যে ক্রিকেট খেলতে চাও, আমি তো তখন ক্রিকেটটা আসলে বুঝতাম না, ইন্টারমিডিয়েট লেভেলে। তারপর মাঠে যাওয়ার পরে ক্রিকেট খেলা দেখলাম, দেখতে দেখতে ভালো লাগলো। তারপর 2 দিন পরে আমরা তো মাঠে খেলায় নিল, খেললাম। এখান থেকেই আস্তে আস্তে মানে সেকেন্ড ডিভিশন, ওই বরিশালে সেকেন্ড ডিভিশনে খেললাম, বরিশালে আরো ফার্স্ট ডিভিশন খেললাম। এরপরে ঢাকায় আসলাম, এই ঢাকায় আইসা এরপরে জাস্ট ক্রিকেট আম্পায়ারিং এ জয়েন করলাম। আচ্ছা, আপনার আম্পায়ারিং এর ব্যাপারে আরো আপনাকে জিজ্ঞাসা করবো। আমির ভাইয়া, আপনার কাছে প্রশ্ন আপনার এই করোনাকালীন সময় আপনি নিউজ ক্রিকেট 24 কে অনেক সময় দিচ্ছেন, অনেক গেস্ট আনছেন, এর পাশাপাশি আপনি পরিবারকে কিভাবে সময় দিচ্ছেন? করোনাকালীন সময়টা আপনার কিভাবে কাটছে? করোনাকালীন সময়ে আমাদের একটি ক্যাম্প চলছিল মাদারীপুর পৌরসভার সৌজন্যে ও মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের ব্যবস্থাপনায়। মুজিব বর্ষ উপলক্ষে একটি ক্রিকেট প্রশিক্ষণ কর্মসূচি আমরা আয়োজন করি 12 থেকে 18 বছর বয়সী। এখানে প্রায় 120 জন ছেলে এই প্রশিক্ষণে অংশ নেয়। তা আমাদের মার্চ মাসে এটির একটি সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান ছিল, কিন্তু আসলে তো মার্চের থেকেই 20-25 তারিখ থেকে একটা লকডাউন পরিস্থিতি, এবং সেই ক্ষেত্রে মাদারীপুর শহরকে প্রথম লকডাউন জেলা হিসেবে ঘোষণা করা হয়। তো ঠিক ওই সময় হঠাৎ আমরা ঘরবন্দি হয়ে যাই, একটা ভীতিও কাজ করে। তো ওই সময় আমরা হঠাৎ করে মাদারীপুর ক্রিকেট ক্লিনিক এবং
কোয়াম মাদারীপুর ঢাকা একটি ক্রিকেট সংগঠক রয়েছে। দুটি সংগঠকের কিছু আজীবন সদস্য ও সাধারণ সদস্য এবং এদের যে সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের ক্রিকেট ক্লিনিকের সভাপতি, সাধারণ সম্পাদক সহ একটি মোবাইল আলোচনা করি। তো ওই মোবাইল আলোচনার মাধ্যমেই আমরা কিছু আর্থিক সাহায্য সংগ্রহ করে করোনায় যে হঠাৎ করে বিপদে পড়ে যাওয়া এবং যারা লজ্জায় কাউকে বলতে পারছিল না সমস্যার কথা, এই ক্রিকেটারদের সহায়তায় আমরা এগিয়ে আসি। ঠিক ওই সময় ইতালিয়ান গ্রুপ যেটি রয়েছে, আমাদের শ্রদ্ধেয় সাবেক ক্রিকেট বোর্ড পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক মামুন ভাই, রিয়াজউদ্দিন আল মামুন ভাই, উনি আমাদের প্রায় 2 লাখ টাকার মতো একটি সাহায্য অনুদান প্রদান করে। ঠিক এই মাদারীপুর ক্রিকেট ক্লিনিক, কোয়াম এবং সেই সাথে ইতালিয়ান গ্রুপের সহায়তায় আমরা প্রায় 4.5 লাখ টাকার 465 জন খেলোয়াড় এবং দুস্থ মানুষকে আমরা ওই সময় সহযোগিতা করতে পেরেছি এবং সেই সাথে ঔষধ বিতরণ আমরা করেছি প্রায় 40,000 টাকার মতো। এই কর্মসূচি আমরা বাসায় মোবাইলের মাধ্যমে সম্পন্ন করেছি এবং যারা এই সহায়তাটা নিয়েছেন তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে অথবা মাদারীপুর ক্রিকেট ক্লিনিক ভবন থেকে এসে নিয়ে গেছে। এখানে কোনো কর্মকর্তারা ছবি তোলা বা উপস্থিত থেকে এটি বিতরণ করেনি। আমাদের একজন অফিস সহকারী ছিল, ওই থেকে তারা এই সাহায্য সংগ্রহ করেছে, সহযোগিতা সংগ্রহ করেছে এবং আমরা মোবাইলের মাধ্যমে যারা ওষুধ কেনার সমস্যা করেছিলেন তাদের বিকাশের মাধ্যমে আর্থিক সহযোগিতা করেছি। এই জন্য আমি কোয়াম, মাদারীপুর ক্রিকেট ক্লিনিক, সেই সাথে ইতালিয়ান গ্রুপ এবং পরবর্তীতে কোয়াব বাংলাদেশ আমাদের খেলোয়াড়দের এবং বাংলাদেশ ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশন কোরবানির পরে আমাদের স্থানীয় পর্যায়ের কোচদের আর্থিক সহায়তা করে। আমরা তা দিয়েও দুস্থদের মাধ্যমে দুস্থদের জন্য খাবার পৌঁছে দিই। এটি আমাদের যে 15 জন কোচেস অ্যাসোসিয়েশনের মেম্বার রয়েছে তারা উৎসাহী হয়ে এই সাহায্যটা সকলকে প্রদান করছে। এজন্য আমি কোচেস অ্যাসোসিয়েশনের সদস্যদেরও ধন্যবাদ জ্ঞাপন করছি। বাবু ভাই, অনেকদিন হচ্ছে আপনার বিভিন্ন অনুষ্ঠানে আপনার কথা শুনছিলাম, দেখছিলাম। তো আজকে আমার প্রশ্ন হচ্ছে, কিন্তু অনেক ক্রিকেটারের কাছ থেকে, অনেক কোচ, অনেক আম্পায়ারদের কাছ থেকে জানছিলাম যে তারা কিভাবে ক্রিকেটে হাতেখড়ি করলেন। তো আপনার ক্রিকেটের হাতেখড়িটা জানা হয়নি, তো যদি আপনি যদি আজকে জানাইতেন যে আপনার ক্রিকেটের হাতেখড়িটা কিভাবে হলো। আমি প্রশ্নটি বুঝতে পারিনি, আবার একটু ক্লিয়ার করে বলেন, লাইন কেটে যাচ্ছে। আপনার ক্রিকেটের হাতেখড়ি কিভাবে হলো? ও আচ্ছা, আমি আসলে ছোটবেলায় ফুটবল খেলোয়াড় ছিলাম। আসলে তখনও ক্রিকেটে আমি হাত দিইনি, ফুটবলে গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করতাম। ঠিক ওই সময় আমাদের উদয়ন ক্লাব বলে একটি ক্লাব রয়েছে সরদার কলোনিতে, ওখানে আমি বাসা পরিবর্তন করে যাই। ওখানে যাওয়ার পরেই দেখতাম যে একটি ছোট্ট মাঠে আমাদের মাদারীপুরের সাবেক ক্রিকেট খেলোয়াড় মুনির ভাই, উনি নিজে ব্যক্তিগতভাবে ক্রিকেট প্র্যাকটিস করতেন এবং ওই এলাকার অনেকেই ক্রিকেট খেলতো। আমি ওই ক্লাবে, উদয়ন ক্লাবে ভর্তি হয়ে যাই এবং ওখান থেকে ক্রিকেট খেলতে থাকি। প্রথমে আসলে বড় ভাইদের বল করে দিতাম, সন্ধ্যার কিছুটা আগে হয়তো হাতে ব্যাট পেতাম। আসলে ব্যাটের প্রতি অতটা উৎসাহী ছিলাম না, আসলে জোরে বল করতেই আমার কাছে ভালো লাগতো। তখন থেকে আসলে ওই ছোটবেলা থেকেই জোরে বল করার অভ্যাস হয়ে গেছিল। তখন আমি কিন্তু বড়দের সাথে যখন খেলি তখন আমি হাফ টাইম, ওই অবস্থায় আমাকে তারা আসলে বড়দের সাথে খেলার সুযোগ করে দিত সরকারি নাজমুদ্দিন কলেজ মাঠে। আব্দুল আজিজ ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে, কিন্তু আজিজ ভাই তো নেই, তার মিউট করা। আজিজ ভাই মিউট করা।
বলেন, শুনতে পাচ্ছি। আব্দুল আজিজ ভাই, আমি তো আপনার হচ্ছে ক্রিকেটের হাতে খড়ি কিভাবে সেটা জানতে পারলাম। তো আপনার কাছে হচ্ছে এখন একটা ভিন্ন আঙ্গিকে প্রশ্ন করতে চাই আম্পায়ারিং নিয়ে, যে বাংলাদেশে তো হচ্ছে বাংলাদেশি আম্পায়ার ইন্টারন্যাশনাল ম্যাচে খুব বেশি সুযোগ পান না, যদিও পান তখন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একজন ইন্টারন্যাশনাল আম্পায়ার থাকেন আর একজন হচ্ছে বাংলাদেশি আইসিসির আম্পায়ার থাকেন। তো সেই ক্ষেত্রে বর্তমানে হচ্ছে কোভিড এর একটা সিচুয়েশন চলতেছে, সেই ক্ষেত্রে হচ্ছে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে যে দেশে খেলা হবে সেই দেশের হচ্ছে কোচ, আম্পায়ার, রেফারি, ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যারা থাকবেন সবাই হচ্ছে মানে সেই দেশে থাকবেন। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় বাংলাদেশে যখন হচ্ছে আপনার এই কোভিড চলাকালীন বা কোভিড এর পরবর্তী সময় যখন হচ্ছে খেলাগুলো হবে, ঠিক সেই সময় যদি হচ্ছে বাংলাদেশি আম্পায়ারে যদি এই সুযোগটা পান, সেক্ষেত্রে হচ্ছে টেস্ট ম্যাচে হচ্ছে 3 জন আম্পায়ারই বাংলাদেশ, 4 জন আম্পায়ারই বাংলাদেশ থাকতে পারবেন। আপনার হচ্ছে টি-20 ক্ষেত্রেও সেম, আবার হচ্ছে আপনার ওডিআই ক্ষেত্রেও সেম। তো আপনি এই সম্ভাবনাটাকে কিভাবে দেখছেন, যেহেতু আপনি একজন এক্স আম্পায়ার? দেশি ক্রিকেটারদের, দেশি আম্পায়ারদের জন্য এই সম্ভাবনাটা আপনি ঠিক কিভাবে দেখছেন? আচ্ছা, আপনার লাস্টের কথাগুলো শোনা যায় না, ক্লিয়ার না, তারপর আমি জাস্ট উত্তর দিচ্ছি। আসলে বাংলাদেশে ক্রিকেট আম্পায়ারিং এর মান কিন্তু অনেক ভালো। এটা যদিও আমরা ওইরকম সুযোগ পাচ্ছিলাম না, ইন্টারন্যাশনাল এরিনায় আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছিল না। তারপরে এই করোনার কারণে হয়তো যে সুযোগটা আসছে, এটাকে আমি আইসিসি যে ডিসিশন নিয়েছে সেটাকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং এভাবে হলে আমাদের দেশের আম্পায়ারদের আরো উৎসাহিত হবে এবং তাদের মানও বৃদ্ধি হবে, এবং আমি সাধুবাদ জানাই। আমির ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমির বাবু ভাই, আমির ভাই ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমির ভাই, অনেকদিন হচ্ছে অনেক প্লেয়াররা, অনেক হচ্ছে আম্পায়াররা যারা হচ্ছে আমাদের লাইভে আসছিলেন, তারা হচ্ছে বিভিন্ন সময় বলছিলেন যে তাদের অনেক আমি হচ্ছে স্মরণীয় মুহূর্ত জিজ্ঞেস করেছিলাম। আবার হচ্ছে বাবু ভাইকে আমরা হারিয়ে ফেলেছি। আমি হচ্ছে আবার আব্দুল আজিজ শিকদার ভাইয়ের কাছে আসতে যাচ্ছি ভাইয়া, যে আপনারা যারা ইন্টারন্যাশনাল লেভেলের আম্পায়ার বা বাংলাদেশি আম্পায়ার ছিলেন, তো তারা ডোমেস্টিকের আম্পায়ার ইদানিং হচ্ছে আরো বেশ কিছু আম্পায়ারের সাথে আমরা কথা বলছি, যেমন খোরশেদ আলী খান ভাইয়া, মুকুল ভাইয়ের সাথে আমরা কথা বলছি। তো কথা হচ্ছিল, দেখলাম যে এটা দেশের জন্য খুবই গর্ব করার বিষয় যে বাংলাদেশে অনেক আম্পায়ার বর্তমানে হচ্ছে আইসিসির প্যানেলে হচ্ছে সুযোগ পাচ্ছেন। আপনার হচ্ছে গাজী সোহেল ভাই আছেন, কিংবা হচ্ছে আপনার সৈকত ভাই আছেন। এটা সত্যিকার একটা থ্যাঙ্কলেস জব আমাদের জন্য, আমাদের দেশের জন্য, বা আমাদের উপমহাদেশের প্রেক্ষাপটে যে ক্ষেত্রে বলেন না কেন, সেক্ষেত্রে ভালো করলে আম্পায়ারদের একটা নাম হয় যে না ঠিক আছে, বাংলাদেশি আম্পায়াররা ভালো করতেছে। কিন্তু যদি অনেক সময় এমন হয় যে ধরেন বাংলাদেশের বিপক্ষেই একটা বাংলাদেশের এগেনিস্টে একটা হচ্ছে রেজাল্ট চলে গেল, মানে আম্পায়ার তো ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল হতে পারে। তো সেক্ষেত্রে অনেকেই হচ্ছে খুব বেশি বাড়িয়ে বলতেছে, বা মিডিয়া কভারেজটা একটু কটুভাবে করতেছে, অনেক তিরস্কার করা হয়। ঠিক এই জায়গায় আমার প্রশ্নটা হলো, সেক্ষেত্রে আপনার কি মনে হয় এখন কি বাংলাদেশের মানুষ প্রফেশনালিজম হিসেবে এইটা মেনটেন করে? যদি না করে, সেক্ষেত্রে অন্যান্য দেশের আম্পায়ার যেমন হচ্ছে ডেভিড শেফার্ড, এদের মর্যাদাটা অনেক উঁচুতে, সে জায়গায় বাংলাদেশের প্রেক্ষিতে এই আম্পায়ার যারা খুবই এলিট পারসন, সেক্ষেত্রে পরবর্তী প্রজন্মের কাছে আম্পায়ারিং এর গ্ল্যামার কিভাবে সৃষ্টি করা যাবে? হ্যাঁ, আপনি কথাটা ঠিকই বলেছেন যে আম্পায়ারিং একটা থ্যাঙ্কলেস জব। জি, এটা ভালো করেন মন্দ করেন, যার বিপক্ষে যাবে সে আপনাকে সমালোচনা করবেই। হ্যাঁ, আর যে জিতে যাবে, যার পক্ষে যাবে, সে বলবে হ্যাঁ ভালো আম্পায়ারিং করছে। এটা আমাদের জীবন থেকে আমরা যখন প্রথম আম্পায়ারিং করছি আমরাও পেয়েছি। আর বর্তমানে আম্পায়ারিংটা অনেকটা সহজ হয়ে গেছে বলতে গেলে। এখন মিডিয়া আছে, মিডিয়ায় কাভারেজ হচ্ছে, প্লাস ম্যাচ রেফারি আছে, তারপর সিকিউরিটি ওইরকম আছে। আমাদের আমলে আমরা যখন সেই আম্পায়ারিং করেছি, আমি সেই 1978 সাল থেকে আরম্ভ করেছি, তখন খুবই মানে ইনসিকিউর ছিলাম, প্লাস এই সমস্ত কাভারেজ ছিল না, বাইরে থেকে এক একজন এক এক মন্তব্য করতো। তো এখন আসলে যেভাবেই করুক, কিন্তু যিনি আম্পায়ারিং করবেন তার চিন্তা করতে হবে যে আমি একটা বিচারক, আমি বিচারক হিসাবে আম্পায়ারিং করব, তাতে ভুল ত্রুটি হতেই পারে, মানুষ মাত্র ভুল হবে, কিন্তু
সে নিজে ইচ্ছা করে কিছু করবে না, এইটা চিন্তা করে যদি আম্পায়ারিং করে, রেজাল্ট যা হোক বা যা হোক, যে যার বিপক্ষে যাও, যে যা সমালোচনা করো, ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, সেভাবে করলে, এবং আমি প্রজন্মের কাছে বলতে চাই যে আম্পায়ারিং করো দেশের স্বার্থে, দেশের ক্রিকেটের স্বার্থে, এবং যদি সঠিকভাবে আম্পায়ারিং করে এবং দেশের মান অবশ্যই উজ্জ্বল হবে এবং দেশের ক্রিকেটের মানও হবে। সঙ্গে সঙ্গে আম্পায়ারিং এর মান যখন ভালো হবে, বিদেশে আমাদেরকে সুযোগ দেওয়া হবে, আমরা দেশের মান উজ্জ্বল করতে পারবো। সিদ্ধার্থ ভাই, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন ছিল, যে হচ্ছে এই আম্পায়ারিং গ্ল্যামার সৃষ্টি করার ক্ষেত্রে আপনারা যারা ক্রিকেটের সাথে যুক্ত আছেন, আপনাদের কোনো কর্তব্য বা দায়িত্ব আছে কিনা আম্পায়ারিং এর গ্ল্যামার সৃষ্টি করতে বাংলাদেশে? আমাদের কর্তব্য তো আছে, বর্তমানে যারা পাওয়ারে আছে তারাই এটা করেন, আমরা তো অত খুব একটা পাওয়ারে নাই, বাট আমরা সিনিয়র আম্পায়ার হিসাবে আমরা বলি, যারা আসে তাদেরকে আমি উৎসাহিত করি, তাদেরকে কিছু যতটুকু পারি পরামর্শ দেই, যা আমরা যতটুকু বুঝি, এবং তাদেরকে বলি যে বিভিন্ন জার্নাল পড়ো, বিভিন্ন বই পড়ো, লটা সঠিকভাবে পড়ো, এগুলো আমরা বলে আসছি। এবং এভাবে করলেই, এবং খেলা দেখো, প্রায় প্রত্যেকটা ম্যাচ যদি পারো দেখো, এবং আম্পায়ারিং দেখবা, তুমি কি দেখবা, আম্পায়ারিংটা দেখবা, আম্পায়ার যিনি যারা আছেন ওরা এলিট প্যারেন্ট, তারা আম্পায়ারিং কি করে, ভুল করে, তারাও করে, আমরাও দেখি ভুল করতে পারে, এবং তারা কি করে এটা দেখতে হবে, এবং দেখলেই আস্তে আস্তে আমাদের মান ভালো হবে এবং আমাদের গ্ল্যামারটা বাড়বে, এটাই আমার মনে হয়। আমিন বাবু ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি হচ্ছে অফলাইন হয়ে গেছিলেন, তো আপনাকে আমি একটা প্রশ্ন শুনতে পাচ্ছি। জি, আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনার ক্রিকেটীয় ক্যারিয়ারে বা হচ্ছে আপনার এই যে পুরো ক্রিকেটীয় ক্যারিয়ার যদি বলি, তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার স্মরণীয় মুহূর্ত অনেকগুলো আছে, তো আমাদের সাথে যদি 2-3টি স্মরণীয় মুহূর্ত শেয়ার করতেন। আসলে ক্রিকেটের স্মরণীয় মুহূর্তে একটি, কারণ আমি ঢাকায় যখন খেলতে আসি তখন একটি পেপারে বিজ্ঞপ্তি দেখে, তখন ছিল বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড, নির্মাণ ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে একটি সারা বাংলাদেশ ব্যাপী ফাস্ট বোলিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওই ক্যাম্পে প্রায় 475 জন সারা বাংলাদেশ থেকে ফাস্ট বোলার আসে। সত্যিকারের কথা, এখানে শুধু ফাস্ট বোলার না, তাদের হাইট ছিল 5 ফিট 10 ইঞ্চি, এটা সর্বনিম্ন হাইট ছিল 5 ফিট 10 ইঞ্চি। এই ক্যাম্পটি আয়োজন করায় আমি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড তখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে, ওখানে মাদারীপুর থেকে এসে যোগ দিই। আমাদের ওখানে কন্ডিশনিং করানোর পরেই আমাদের ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয় আবাহনী যে ইনডোর স্টেডিয়ামটি রয়েছে, সেই ইনডোরে নিয়ে যাওয়া হয়। ওই ইনডোরে যখন আমরা বল করলাম, ওটি একটি সিলেকশন ছিল, কারণ পরপর 4টি নেট ছিল। ওই প্রথম নেটে আমি বল করছিলাম ইউসুফ রহমান বাবু ভাইকে, তখন বাংলাদেশের বেস্ট ওপেনিং ব্যাটসম্যান, বাংলাদেশ তখন জাতীয় দলেরও খেলোয়াড়। নেটে সিলেকশনে ছিলেন মশিউদ্দিন আহমেদ মন্টু ভাই, মরহুম, উনি এখন জীবিত নেই, ছিলেন ওসমান খান, ছিলেন কাজী আশরাফ হোসেন লিপু, উনি, ওনার হাতে কাগজ কলম ওই সময় দেখেছি। তো 3 জন 3 পয়েন্টে দাঁড়ানো ছিল। তা আমি যে বলগুলো করছিলাম, আসলে আমি তখন সময়টা 1982-83 মৌসুম ওটা। তখন আমি যে ইনসুইং আউটসুইং বল কিভাবে কোন স্পটে ফেলতে হয়, ওই সময় অতটা ধারণা ছিল না। তা আমার বলগুলো বেশিরভাগই 6টা বলের মধ্যে 3-4টা বলই চলে যাচ্ছিল লেগ স্টাম্পে, কারণ ওটি অনেক বড় বড় ইনসুইং ছিল। এই আজিজ শিকদার ভাই তখন ইনডোরের গেটে দাঁড়িয়েছিলেন, তখন আমাকে উনি বললেন ঠিক এই ভাষায়, এই বোকা ছেলে, তুমি বলগুলো কেন মিডল স্ট্যাম্পে করছো, লেগ স্ট্যাম্পে করছো, বলগুলো তুমি অফ স্ট্যাম্পের বাইরে পিচ করো, ওখানে পিচ করলেই বল স্ট্যাম্পে যাবে, ব্যাটসম্যান খেলতে পারবে। ঠিক ওনার কথা শুনে আমি পরবর্তী বলটি ডেলিভারি দিলাম ঠিক অফ স্ট্যাম্পের বাইরে। ওই সময় তুখোর ব্যাটসম্যান ইউসুফ রহমান বাবু ভাই, উনি বলটা আসলে ব্যাকফুটে গিয়ে ফ্লাশ করতে গিয়েছিল, কিন্তু আউটসাইড অফ স্টাম্পটি সুইং করে ওনার অফ স্টাম্পটি ভেঙে যায়। তো ওই মুহূর্তে দেখলাম কোচ মশিউদ্দিন আহমেদ মন্টু এবং
আমাদের শ্রদ্ধেয় কোচ ওসমান ভাই, উনি এখনো জীবিত আছেন, আমাদের ওসমান ভাই মাথা নাড়লেন এবং আমাদের কাজী আশরাফ হোসেন লিপু কি যেন একটা কাগজে লিখলেন। পরবর্তীতে দেখলাম যে ওখানে যে সিলেকশন হয়েছে সেখানে 24 জন বোলারের মধ্যে আমার নাম দিয়ে এসেছে। আসলে ওখান থেকেই যাত্রা শুরু। তারপরে সর্বশেষে সারা বাংলাদেশ থেকে যে 10 জন ফাস্ট বোলার বাছাই করা হলো, আমি তার মধ্যে একজন ছিলাম। এভাবেই বাংলাদেশের ক্রিকেটের সাথে আমি জড়িয়ে যাই, ঢাকার ক্রিকেটের সাথে জড়িয়ে যাই। এবং আমার প্রথম ক্লাব ছিল ওই সময় ক্রিকেটের ওই মানে ঐতিহ্য ধরে রাখা একটি ক্লাব, আজাদ বয়েজ ক্লাব। এখানে বাংলাদেশের প্রায় সব জাতীয় দলের ক্রিকেটাররাই ওখানে খেলেছে। মাদারীপুর ঢাকার বাইরে শুধুমাত্র আমরা 2 জন খেলোয়াড় ছিলাম, একজন আমি মাদারীপুর থেকে, আর আমিনুল ইসলাম বুলবুল ছিল কেরানীগঞ্জ, ঢাকার কেরানীগঞ্জ থেকে এসেছে। এই হচ্ছে মানে গ্যান্ডারিয়া, মানে আমরা তখন এটাকে ঢাকার বাইরে বলতাম। যাই হোক, এই 2 জন খেলোয়াড় আমরা এখানে সুযোগ পাই। তারপরে আমার পথ চলা আজিজ ভাইদের সাথে 1985 সালে আম্পায়ারিং পাশ করি। সুতরাং এই ক্রিকেট আম্পায়ার এবং পরবর্তীতে আমি 2010 সালে জাতীয় ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, জাতীয় প্রতিযোগিতা সারা বাংলাদেশ ব্যাপী 64টি এবং অফিসিয়াল দল খেলে আপনার 10টি। এই অফিসিয়াল 10টি টিমের ধানমন্ডি মাঠে আমি ম্যাচ রেফারি হিসেবে জীবনে প্রথম ম্যাচ রেফারির দায়িত্ব পালন করি। ধন্যবাদ বাবু আমাদের সাথে হচ্ছে আপনার এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য। শিকদার ভাই, আপনি যেহেতু হচ্ছেন আজকে ক্রিকেটের মানুষ, আম্পায়ারের মানুষ, তো হচ্ছে আপনার সাথে আমি হচ্ছে নতুন একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে রিসেন্টলি হচ্ছে আইসিসি ঘোষণা দিয়েছে যে নো বলের ক্ষেত্রে হচ্ছে আপনার মাঠের আম্পায়ার নয়, নো বলটা হচ্ছে কন্ট্রোল করবে আপনার হচ্ছে থার্ড আম্পায়ার। এই ক্ষেত্রে আপনার কি মনে হয়, এই ডিসিশনটা আপনার কাছে কেমন লাগছে? আসলে আইসিসি এই যে প্যান্ডামিক, বাবু হ্যাঁ, আসলে আইসিসি মধ্যে মধ্যেই নতুন নতুন নিয়ম করে। তো এখন যে নিয়মটা করছে যে আমার নো বলটা থার্ড আম্পায়ার দেখবে, এটা একদিকে ভালো যে আম্পায়ারের মনোসংযোগটা একটু বেশি থাকবে ওই বলটা পিচিং এর উপরে, বলটা পিচ এবং বলটার ডিরেকশন এটার দিকে তার মনটা বেশি থাকবে। কারণ যখন সে নোটা দেখতো তখন দৃষ্টিটা তাকে ওই কোপিং ক্রিজে আনতে হতো, সেখান থেকে আবার নিতে হতো সেই বল পিচিং কোথায়, বলের ডিরেকশন কোথায়। তো আমার মনে হয় যে যখন থার্ড আম্পায়ারকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, মানে কন্ট্রাক্টিং আম্পায়াররা এখান থেকে কিছুটা মানে পাইলো আর কি, মানে কিছুটা তাদেরকে চাপ মুক্ত হলো আর কি। আমার মনে হয় ঠিকই আছে। ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে আমরা হচ্ছে রিসেন্টলি দেখি হচ্ছে বিপিএল আপনার ব্র্যান্ডিংটা হয়, বিপিএল এর খেলাগুলো আমরা দেখতে পাই, কিন্তু এছাড়া হচ্ছে আপনার বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশনের খেলাগুলো বা হচ্ছে প্রথম লিগ দ্বিতীয় লিগের খেলাগুলো, প্রথম ডিভিশন দ্বিতীয় ডিভিশনের খেলাগুলো কিন্তু হচ্ছে আমরা লাইভ দেখতে পারি না। সেক্ষেত্রে হচ্ছে আপনাদের আম্পায়ারদের অনেক ক্ষেত্রে হচ্ছে একটা ভুল হলো, সেটা হচ্ছে আপনারা শুধরাতে পারলেন না, বা আপনার ডিসিশনটা কেমন ছিল সেটা হচ্ছে আপনার পরবর্তীতে দেখতে পাচ্ছেন না। তো আপনার কাছে কি মনে হয় যে এই ব্যাপারগুলো কি আরো আপডেট করার দরকার আছে কিনা? কেননা যে অনেক আম্পায়ার দেখা যায় যে আপনার প্রিমিয়ার লিগে খেলা পরিচালনা করছেন, কিন্তু তাকে হঠাৎ করে যখন হচ্ছে বিপিএল নিয়ে যাওয়া হয় তখন হচ্ছে তার লাইভ কাস্টিং হয়, কিন্তু এর আগে যদি তার সাথে হচ্ছে লাইভ কাস্টিং পরিচয়টা থাকতো, সে তার ভুলগুলো শুধরাতে পারতো, খেলাগুলো বারবার দেখতে পারতেন। আপনার কাছে এই ব্যাপারে আমি জানতে চাচ্ছি, আপনার কাছে এই ব্যাপারে অভিমতটা কি আপনার? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে ক্রিকেটে উন্নয়ন করতে গেলে প্রতিটা ম্যাচ, বিশেষ করে প্রিমিয়ার লিগ এবং ফার্স্ট ডিভিশন লেভেলের থেকে উপর যত ম্যাচ আছে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল লিগ, এগুলি ডাইরেক্ট মানে টেলিকাস্ট করতে হবে। আমার মতে এটা টেলিকাস্ট করলে প্রতিটি আম্পায়ার পরবর্তী সময়টা তার মানে ডিসিশন দেখতে পারবে, ডিসিশনে কোন ধরনের ভুল হয়েছে, কি কি করেছে দেখতে পারবে, এবং যিনি ম্যাচ রেফারি আছেন তিনিও ওই তাদের ভুলগুলি সে সামনে তার মনিটরে দেখে ওই আম্পায়ারকে শুধরাতে পারবে। কিন্তু আসলে ঠিক বলেছেন যে আমাদের দেশে ম্যাচগুলো ওরকম টেলিকাস্ট হচ্ছে না,
এটা আসলে ঠিক না। টেলিকাস্ট হলে দেশের ক্রিকেটের উন্নতি হবে আমার মতে। আমিরুজ্জামান আমির ভাই, আপনার কাছে আমি এবার বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে যদি জিজ্ঞাসা করি, যে অনেকদিন হচ্ছে বাংলাদেশ খেলার বাইরে করোনার জন্য, ঠিক এই সময়টাতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড হচ্ছে উদ্যোগ নিল যে খেলার আয়োজন করার জন্য। তো আপনার কাছে কি মনে হয় যে ব্যাপারটা হচ্ছে ক্রিকেটের ক্ষেত্রে, বাংলাদেশের ক্রিকেটের ফেরার ক্ষেত্রে হচ্ছে কতটা প্রভাব ফেলবে? না, আমি মনে করি যে ক্রিকেট এখন হচ্ছে একটি আন্তর্জাতিক খেলা, সুতরাং শ্রীলঙ্কা যদি পারে, ইংল্যান্ড পারে, অস্ট্রেলিয়া খেলছে, পাকিস্তান খেলে গেল, এখন আমাদের বিসিবি যে একটি সুন্দর পরিকল্পনা করেছে যে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে আরো একটি দল তারা নিয়ে যাচ্ছে, প্র্যাকটিস সেশন থেকে শুরু করে বাংলাদেশ টিমে সহযোগিতা করবার জন্য যে শ্রীলঙ্কা নিয়ে যাচ্ছে, এটি একটি চমৎকার সিদ্ধান্ত হয়েছে। কারণ এই এইচপি টিম বা আন্ডার-19 টিম যেভাবে খেলোয়াড় সমন্বয় করে তারা এই শ্রীলঙ্কা যাচ্ছে, এটি বাংলাদেশ টিমের জন্য যেমন সহায়ক, সেই সাথে সাথে আমাদের পাইপলাইনের যে খেলোয়াড়গুলো রয়েছে, এই খেলোয়াড়গুলো একটি নিশ্চিন্ত জায়গায় গিয়ে অনুশীলন করবে ঠিক 1 মাস। এখানের ব্যবস্থাটা বেশ একটি সুন্দর পদক্ষেপ আমি বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, এবং এটি সময় উপযোগী। সুতরাং আমরা আশা করব শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ভালো করবে, এবং সেই সাথে সাথে আমাদের যে পাইপলাইনের খেলোয়াড়গুলো যাচ্ছে তাদেরও একটি সুন্দর অভিজ্ঞতা হবে। বাবু, তোমার লাইনটা চেক করে দেখো। বাবু ভাই, আপনার কাছে আমি আরো একটা ব্যাপার জানতে চাচ্ছি, যে আমি এইমাত্র শিকদার ভাইকে সেটা জিজ্ঞেস করলাম যে ব্র্যান্ডিং পলিসি এবং লাইভের যে ব্যাপারটা, এটা যদি থাকতো, যে বাংলাদেশের হচ্ছে প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগের খেলাগুলোতে যদি হচ্ছে আপনার লাইভ থাকতো, সেগুলো হচ্ছে খেলোয়াড়রা বলেন, কোচরা বলেন, সবাই হচ্ছে তাদের ভুলগুলো জানতে পারতো, তাদের হচ্ছে আরো বেশি আপডেট করতে পারতো। এক্ষেত্রে আপনার কি মনে হয়? আচ্ছা, আমি ন্যাশনাল লিগের এক সময় ন্যাশনাল লিগের ম্যাচ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি। 2007 সাল থেকে টানা 2012 সাল পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন ভেন্যুতে কাজ করেছি। চিটাগং, বগুড়া, খুলনা, এই সমস্ত ভেন্যুতে আমি কাজ করেছি স্বয়ং নিজে থেকে। ওই সময় কিন্তু বাংলাদেশের কিছু চ্যানেলের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পার্ট বাই পার্ট এক একটা ভেন্যুর খেলা সম্প্রচার করেছে। আমি আশা করব এই যেহেতু ক্রিকেট বাংলাদেশের চতুর্দিকে ছড়িয়ে গেছে এবং ক্রিকেট খেলা প্রচুর বেড়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের আর্থিকভাবেও প্রতিষ্ঠিত এবং গোছানো পরিচ্ছন্ন। আমার মনে হয় যেহেতু আধুনিক প্রযুক্তি এসেছে, এখন যেহেতু গেম ডেভেলপমেন্ট কমিটি জুমের মাধ্যমে জেলা পর্যায়ের ক্রিকেট কোচ, বিভাগীয় ক্রিকেট কোচদের দিক নির্দেশনা দিচ্ছেন, ঠিক একটি এই জুম বা আমাদের এই ডিজিটাল মিডিয়া যুগে আমাদের এই জুমের মাধ্যমে অন্তর্গত ন্যাশনাল লিগের যে 4টি খেলা ভেন্যুতে হয় বা 5টি ভেন্যুতে হয়, এটি জুমের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভেন্যু অনুযায়ী দেখাতে পারে। যার যে ভেন্যু পছন্দ সে খেলাটি দেখবে, এবং এই খেলাটি দেখার পরে আমাদের বিশেষ করে আম্পায়ার, ম্যাচ রেফারি, খেলার মাঠের খেলোয়াড়, পরিবেশ, সংগঠক সবাই, এবং ড্রেসিং রুমের বিহেভিয়ার বা প্রত্যেকটা খেলার আচরণ আমাদের ভিডিওর মাধ্যমে যদি ধরা থাকে, তাহলে এটি সবার কাছে জবাবদিহিতা বেড়ে যায়, এবং সেই ক্ষেত্রে সবাই নির্ভুলভাবে তার বিষয়গুলো অবলোকন করতে পারে। যেমন দেখা যায় একটি খেলায় একজন ব্যাটসম্যান লেগ বিফোর হয়েছে, কিন্তু লেগ বিফোর হওয়ার পর সে সন্তুষ্ট, কিন্তু ওই ভিডিওটা যদি জুমে থেকে যায়, সে পরবর্তীতে দেখে নিশ্চিত হতে পারবে যে হ্যাঁ, আমি এই বিষয়টা আউট ছিলাম। আর এটা আসলে বললে হবে না, এতগুলো ভেন্যুর থেকে সরাসরি লাইভ খেলা দেখানো, এটি কিন্তু বেশ ব্যয়বহুল একটি বিষয়। আর আমরা জানি যে স্থানীয়ভাবে টিভি সত্ত্বেও কিন্তু
কাজ করতে চায় না, কিন্তু যেভাবে বিদেশি দল যখন আসে তখন তারা কিন্তু টিভি সত্ত্ব নেওয়ার জন্য মারপিট শুরু করে দেয়। একবার আমরা দেখেছিলাম ইস্পাহানি মির্জাপুর ন্যাশনাল লিগে এইরকম দিনের অর্ধেক বেলা করে ভেন্যু থেকে আমরা খেলা দেখেছি। আবার কিছু সময় দেখেছি আর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যে দলের যে ফিজিওথেরাপিস্ট থাকেন তিনি বিভিন্ন ভেন্যুতে ঘুরে ঘুরে খেলা দেখেন, খেলোয়াড়দের ফিটনেস দেখার জন্য ভিডিও রাখেন। এইরকম যদি কিছু ভিডিওর ব্যবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে করা হয়, তারা যদি এই সিদ্ধান্তটা নেন, তাহলে ভেন্যুর কিছু কিছু জিনিসের প্রমাণ তাদের হাতে থাকে যে ওই ভেন্যুগুলো কি হচ্ছে। এরকম ফিক্সড ক্যামেরা বসানো যায়, এটি বিসিবির জন্য তেমন ব্যয়বহুল হয় না আমি মনে করি। বাবু ভাই, আপনার কাছে হচ্ছে আমি আবার আসবো একটু পরে। আমি হচ্ছে এখন সিদ্ধার্থ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে ভাইয়া বর্তমান কন্ডিশনে, বাংলাদেশের কন্ডিশনে বলুন বা হচ্ছে আপনার বৈশ্বিক কন্ডিশনে বলুন, আপনার কাছে হচ্ছে এই যে আম্পায়ারিং ব্যাপারটা হচ্ছে কেমন লাগছে, এবং হচ্ছে প্রফেশনালি হচ্ছে আপনি ভবিষ্যৎ প্রজন্মকেও কি আম্পায়ারিং আসতে উৎসাহিত করবেন কিনা? আসলে যে কোনো কাজকেই আমাদের সম্মান করতে হবে। ক্রিকেট আম্পায়ারিং এটাকে প্রফেশনাল নিলে এটার ভিতরে আমাদের যেমন সম্মানও আছে, সম্মানও বাড়বে সঠিকভাবে করতে পারলে, এবং আমাদের অর্থনৈতিক আয়ও হবে। এবং এমন না যেটা অর্থনৈতিক আয় হবে না, বর্তমানে এটা আয়টা বেড়ে গেছে, আমাদের আমলে হয়তো ছিল না অতটা, বর্তমানে এখানে বেশ ভালো রিমুনারেশন দেওয়া হয়। তো আমি মনে করি যারা ইন্টারেস্টেড, জোর করে না, যারা ইন্টারেস্টেড তারা আসতে পারে এবং আসা উচিত, আসলে তাদের সম্মানও হবে। এটাই সম্মান আছে, সম্মান এমন কথা না, যারা সমালোচনা করতে পারে, ওরা সমালোচনা একদল তো থাকবেই, তাই বলে সমালোচনাকে আমি ভয় করলে তো ভালো কাজ করা যাবে না। আম্পায়ারিংটা একটা সম্মানজনক ওই পেশা, এবং সেখান থেকে আয়ও কিছু করা যায়, ভালো আয় করা যায় বর্তমান যুগে। তো আমি মনে করি সবাই আসা উচিত, ইন্টারেস্টেড যারা। সিদ্ধার্থ ভাই, আম্পায়ারিং রিলেটেড একটা প্রশ্ন, যে আমরা হচ্ছে বিপিএল যেহেতু আমরা লাইভ দেখি, তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমাদের বিপিএল এ খেলার সময় হচ্ছে আপনার বাংলাদেশি আম্পায়ারদের সাথে হচ্ছে বাংলাদেশি খেলোয়াড়রা খুব বেশি তর্কাতর্কি করছেন অনেক ক্ষেত্রেই। আমরা দেখতে পারি যে বাংলাদেশি প্লেয়ারের বিরুদ্ধে কোনো একটা ডিসিশন দিচ্ছেন, তো আম্পায়ারের সাথে হচ্ছে উনি হচ্ছে একটু তর্ক করতেছেন বা একটু ঝগড়া করে যাচ্ছেন। এমন সিনিয়র প্লেয়াররা অনেক সময় দেখা যেমন বাড়াবাড়ি করে। আবার আমরা পত্রিকার সুবাদে বা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমের সুবাদে এটাও জানতে পারি যে আপনার প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগের খেলাগুলোতেও হচ্ছে আপনার আম্পায়ারদের সাথে হচ্ছে সিনিয়র প্লেয়াররা বা হচ্ছে জুনিয়র প্লেয়াররা অনেক সময় হচ্ছে বাড়াবাড়ি করে ফেলে। সেক্ষেত্রে আপনার কি মনে হয়, আরেকটু কি সচেতন হওয়া উচিত কিনা প্লেয়ারদের? আসলে এখন বর্তমানে বাংলাদেশের থার্ড ডিভিশন থেকে আরম্ভ করে একবার সমস্ত খেলাতেই ম্যাচ রেফারি দেওয়া হয়েছে। এখন ম্যাচ রেফারিদের যে সমস্ত পাওয়ার দেওয়া হয়েছে, সেই সমস্ত পাওয়ার যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে আমার মনে হয় প্লেয়াররা এতটা মানে বাড়াবাড়ি করতে পারবে না। আর বিশেষ করে ন্যাশনাল লেভেলের যারা প্লেয়ার আছে, বিপিএল এ যারা খেলে, এরা তো প্রত্যেকটাই এক এক রিনোড প্লেয়ার, এক একজন ভালো নাম করা ভালো প্লেয়ার, ন্যাশনাল লেভেল খেলছে অথবা ন্যাশনাল পর্যায়ে আসবে করে। এরা যদি খারাপ ব্যবহার করে, এটা সত্যি মানে খুবই খারাপ দেখতে। এবং এদেরকে ম্যাচ রেফারি যারা নিয়োজিত থাকে তাদেরকে ভালোভাবে নিয়মে লয়তে যা আছে সে লয় অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া উচিত, এবং আশা করি আমার মনে হয় তারা পায়ও সেই শাস্তি। কিন্তু আর যারা থার্ড ডিভিশন থেকে আরম্ভ করে থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এখানে অনেক কিছু কাজ করে ম্যাচ রেফারি থাকে, কিন্তু ম্যাচ রেফারি থাকলেও তো ম্যাচ রেফারি থাকে অনেক দূরে, ওই মাঠের মধ্যে কোন আম্পায়ারকে কোন ম্যাচ রেফারি আর কোন প্লেয়ার কি বললো বা সে আউট আসলে ছিল কিনা, ওটা ভুল ডিসিশন ছিল কিনা, এটা কিছু বুঝে না। তো সেই অনুপাতে তাদেরকে ওইরকম শাস্তি দেওয়া সম্ভব হয় না, এবং তারপরও দেওয়া হলো হয় কি কমিটির থেকে সেখানে তার সেই শাস্তিটা সঠিকভাবে মানে কি করে কিনা, সেটাও একটা প্রশ্ন আছে। ম্যাচ রেফারিদের সম্পূর্ণ ক্ষমতা দেওয়া উচিত। ধন্যবাদ সিদ্ধার্থ ভাই আপনার অভিমতের জন্য। আমির ভাই, আমি হচ্ছে আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু হচ্ছে নিউজ ক্রিকেট 24 এর সাথে আপনি অনেকদিন আছেন, এই নিউজ ক্রিকেট 24 এর সাথে আপনি কিভাবে যুক্ত হলেন?
আসলে newscricket24.com যে কাজটা করছে, আমি মনে করি যে এখানে আমি ক্রিকেটের জন্যই আসলে কাজ করছি। যে ক্রিকেট তো একটা সেকশনের কাজ না, আছে একাডেমিক কাজ আছে, তারপরে আম্পায়ার একটা সেকশন রয়েছে, আম্পায়ার স্কোরার, তারপরে কোচেস একটা বিষয়ের জড়িত আছে। এই বিষয়গুলো সব এক করেই কিন্তু আসলে ক্রিকেট, যে কারণে এই চ্যানেলটি ক্রিকেট নিয়ে কাজ করছে, বিশেষ করে ক্রিকেটার, ক্রিকেট কোচেস, তারপরে আম্পায়ার্স, স্কোরার্স, এই সব, এবং ক্রিকেট সংগঠক রয়েছে সাথে। সুতরাং তখন আমি আগ্রহ প্রকাশ করি যে আসলে এই চ্যানেলটির সাথে কাজ করে আমি আমার তৃণমূল পর্যায়ের ক্রিকেটার প্লাস ক্রিকেট সংগঠক, আম্পায়ার, স্কোরার, কোচ, এদের যদি বিশেষ করে আমাদের কেন্দ্রের দিকে নিয়ে আসতে পারি, কেন্দ্রের দিকে দৃষ্টি দেওয়াতে পারি, তাহলে মনে হয় ঘরে বসে থেকেও ক্রিকেটের জন্য কাজ করা হয়। এবং এটিকে অবশ্যই আমি বিনামূল্যেই করে থাকি। এটি আমার আজকের বিষয় না, আমি 1999 সাল থেকেই যখন ক্রিকেট ছেড়ে দিয়েছি তখন থেকে আমার ভিতরে একটি কাজ করেছে যে আমি মৃত্যুর শেষ দিন পর্যন্ত যেন ক্রিকেটের কাজ করে যেতে পারি, এরকম একটি বিষয় আমার ভিতরে আছে। আসলে আমি এখন যেখানে আপনার লাইভটি করছি এর পাশেই আমার একটি হাসপাতালের করিডোরে বসে আমি এটি করছি। আসলে পাশে আমার ওয়াইফ আছে, ওপেন হার্ট সার্জারি পেশেন্ট, এই জন্য আমি রুমে বসে এই লাইভটি করতে পারছি না। আমি ঠিক রুমের বাইরে এসে করিডোরে বসে আপনাদের অনুষ্ঠানটি পরিচালনা করছি, যেহেতু আপনারা আমাকে আজকে অনুষ্ঠানে নিয়ে এসেছেন ক্রিকেটের জন্য। তবে ক্রিকেটের জন্য তো কিছু স্যাক্রিফাইস করতেই হবে, এই কারণে আমি আজকের অনুষ্ঠানটা বাদ দিইনি। আর বিশেষ করে আজিজ ভাই আমার একজন শ্রদ্ধেয় পথ প্রদর্শক বলেই আমি মনে করি, কারণ উনি যদি আমাকে ওই বলটি ওই বরাবর ডেলিভারি দিতে না বলতেন, আসলে আম্পায়াররা খুব কাছ থেকে খেলোয়াড়দের পর্যবেক্ষণ করতে পারে, যে কারণে উনি এরকম পর্যবেক্ষণ করেছেন বলে আমি বলটি ডেলিভারি দিয়েছিলাম এবং ইউসুফ রহমান বাবুয়ের মতো একজন স্পেশালাইজড ব্যাটসম্যানকে আউট করতে পেরেছিলাম, যে কারণে আমি ক্রিকেটের সুযোগ পেয়েছি। সুতরাং আমার ভিতরে ওই ব্রতটি আমি নিয়েছি যে আমি মৃত্যুর আগ দিন পর্যন্ত ক্রিকেটের ভালো কাজ, ক্রিকেট বিষয়ক মানুষদের পাশে থেকে যেন করে যেতে পারি। এই জন্য আসলে আমি নিউজ ক্রিকেট 24-এর এই আয়োজনটিকে সবসময় আমি প্রাধান্য দিই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বাবু ভাই। আপনি হচ্ছে এত আমি নিজেও জানি যে আপনি অনেক পারিবারিক সমস্যার মধ্যে আছেন, এরপর আপনি নিজেও অসুস্থ, এর মধ্যেও যে আপনি এই নিউজ ক্রিকেট 24 সাথে নিয়মিত থাকছেন, আবার হচ্ছে প্রতিদিন আপনি গেস্ট বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গেস্টদেরকে নিয়ে আসছেন, এই মহত্বের জন্য আপনাকে অনেক ধন্যবাদ বাবু ভাইয়া। কিন্তু ভাই আমি অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে দেশবাসীর উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চাইতেন। আমাকে বলছেন? আসলে আমাদের এই করোনা মহামারীতে আমাদেরকে আসলে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা বর্তমানে যা দেখতে পাচ্ছি, সরকার চেষ্টা করতেছে এটাকে যেভাবে হোক কন্ট্রোল করার, কিন্তু আমরা পাবলিক যারা আছি সঠিকভাবে এখন বাংলাদেশের কোনো করোনা নেই, করোনা উঠে গেছে। এই অবস্থা, বাজারে গেলে তো হাজার হাজার লোক ঘেঁষাঘেঁষি, শতকরা 50 জন মুখে মাস্ক নাই। আমরা সবাই বলছি এখনো এই এটা কত সময় লাগে তা আমরা জানি না। ভ্যাকসিন প্রয়োগ না হবে ততদিন হবে না, যতটা আমার মনে হয়। আমি ততটা এক্সপার্ট না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে। তো আমরা বের হলে মাস্ক এবং শারীরিক দূরত্বটা বজায় রাখবে। শারীরিক দূরত্ব বজায় থাকার ফলে আপনি কি হবে না, অন্যের কাছে থেকে সংস্পর্শে আসবেন না। মুখে মাস্ক থাকলে আপনি আর বাহির থেকে যখন ভিতরে আসবেন, আসার সাথে সাথে বাহিরের কাপড়টা চেঞ্জ করবেন, হাত সাবান দিয়ে ভালো করে দিবেন এবং স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবেন। এটা যদি করেন, আমার মনে হয় দেশের করোনা ভাইরাসটা
আস্তে আস্তে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আদারওয়াইজ এটাকে বেশি হতে পারে, এই উপদেশ। ভাই আপনি হচ্ছে এখন যদি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান, এই করোনা প্যান্ডেমিক বা সবকিছু ক্রিকেট শ্রীলঙ্কা সাপোর্ট সবকিছু নিয়ে যদি কিছু বলতে চান। বাবু ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, তো আপনি যদি হচ্ছে দেশবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসলে আমি বিগত 5 মাস একেবারে ঘরবন্দি ছিলাম। ঘরবন্দি বলাটাও ঠিক হবে না, আমি প্রায় রুমেই বন্দি ছিলাম। কিন্তু হঠাৎ করে আমার ওয়াইফ অসুস্থ হয়ে যাওয়ায় আমাকে ঢাকা থেকে প্রথম জাতীয় হৃদরোগে এসে দেখলাম যেভাবে রুগীর পরিবেশ বা রুগীর অ্যাটেন্ডেন্সদের ভিড় দেখছি ওই হাসপাতালে। জাতীয় হৃদরোগে আমি যখন পৌঁছে রাতে মাদারীপুর থেকে রওনা দিয়ে আসি রাত 1:30টায়, সকাল 7টা 7:30টায় আমি হাসপাতালে নামি, জাতীয় হৃদরোগ হাসপাতাল যেটা শ্যামলীতে। তো ওখানে যে ধরনের ভিড় দেখলাম তাতে মানুষের মধ্যে আসলে করোনা ভীতি চলে গিয়ে যে জীবন বাঁচাতে হবে, জীবন বাঁচানোর তাগিদে মানুষ যখন আসে তখন আসলে সে এত নিয়ম কানুন তার মনে থাকে না। চতুর্দিকে দৌড়াদৌড়ি, কান্নার রোল একদিকে, সিরিয়াল পাবার জন্য চেষ্টা, একটি অব্যবস্থাপনা সোজা কথা বলতে গেলে। আসলে এই জায়গায় স্বাস্থ্যবিধি মানা সম্ভব নয়। আমি সেখান থেকে চলে আসলাম বাংলাদেশ ঢাকার মধ্যে একটি অভিজাত হাসপাতালে। দেখলাম এখানে কিন্তু ঠিকই নিয়ম মানা হচ্ছে এবং মানুষজন সেখানে অনেক নিয়ম মানার চেষ্টা করছে। কর্তৃপক্ষরা করছে তাদের মতো করে, মানুষ করছে তাদের মতো। এখান থেকে আবার একদিনের ব্যবধানে আমাকে চলে যেতে হলো বাংলাদেশ মেডিকেল কলেজ। সেখানে আমি দেখলাম সেই পরিবেশটি। আমি 24 তারিখ রাতে ওখানে যাই, ওখানেও দেখি সেই মানুষের প্রায় জনসমাগম বলা যায়। আসলে সবাই তার জীবনের বাঁচানোর জন্য, সেটা শুধুমাত্র করোনা রোগী না, সেখানে করোনা রোগী তো এখন আসলে লুকিয়ে চাপিয়ে সবাই হাসপাতালে যায়, কিন্তু যে অন্যান্য রোগী আছে সেখানে আসলে মানুষের এতটা দিক সামলাবার সময় বা জ্ঞান, জ্ঞান তাদের থাকে না। আমি ঠিক ওই পরিবেশেই মধ্যেই গিয়েছি, নিজেকে যতটুকু সামলানো যায় সেইভাবে আমি ওখানে গিয়েছি, যাতায়াত করেছি। আবার এখন আমি প্রায় 8 দিন যাবত ইউনাইটেড হাসপাতালে সকাল বিকাল আসছি, থাকছি। আসলে যে যার মতো নিরাপদ ভাবেই অবস্থান করছে। আমিও আশা করি যারা ভেবে নিয়েছেন যে করোনা চলে গিয়েছে, আসলে এটি সঠিক নয়। করোনা বাংলাদেশে একটু অন্যদিকে রূপ নিয়েছে। আগে শুধু দেখা যেত জ্বর আসতো, হাঁচি কাশি গলা ব্যথা, এখন কিন্তু আসলে এদিকে যাচ্ছে না। আরো কিছু কিছু নতুন উপসর্গ দেখা দিয়েছে, হঠাৎ করে কারো ডায়রিয়া হচ্ছে, হঠাৎ করে কিছু মানুষের দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক হচ্ছে। আসলে বিষয়গুলো একটু অনুধাবন করা স্বাস্থ্য কর্মকর্তা যারা লাইভে আসছেন, ডাক্তার থেকে বিশেষজ্ঞ যারা আছেন তারা। আর হঠাৎ করে কেন যে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর হঠাৎ করে বুলেটিন বন্ধ করে দিলেন সেটিও আমার বোধগম্য হলো না। কিন্তু আজকে আমি যতটুকু বিভিন্ন জায়গায় সাংবাদিক মাধ্যমে খবর পেয়েছি সেখানে কিন্তু দেখছি নতুন করে করোনা রোগী আক্রান্ত হচ্ছে। সুতরাং আমাদের কিন্তু এখনো সাবধান হওয়ার বিষয়টি মাথায় থেকেই যাচ্ছে এবং হওয়া উচিত। না হলে কিন্তু আজকেও আমি আমার জেলা শহরে খবর পেয়েছি সেখানে নতুন করে 6 জন শনাক্ত হয়েছেন। সুতরাং কেউ এটা অবহেলা করলে চলবে না, একটু সাবধানে থেকে জীবনের তাগিদে তো বের হতেই হবে, তো কর্মক্ষেত্রে যেতেই হবে। যেহেতু সরকার স্কুল সমূহ বন্ধ রেখেছেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রেখে অনলাইনে ক্লাস চালাচ্ছেন, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন, চেষ্টা করে যাচ্ছেন। সুতরাং কেন আমরা এই বিষয়টা তাদের সহযোগিতা করবো না? আমাদের তো সহযোগিতা করা উচিত আমি মনে করি। তাইলে শুধু শুধু সরকারকে দোষ দিয়ে লাভ হবে না, এখানে আমাদের সচেতন হতে হবে। এবং যেহেতু সরকার আমাদের সামনে একটি বিষয় কিন্তু তুলে ধরেছেন স্পষ্টভাবে যে আপনার সন্তান 1-2 মাসে বা 3 মাসে অশিক্ষিত হয়ে যাবে না,
বা তার পড়াশোনা নষ্ট হবে না, কিন্তু আপনার ছেলে মেয়ে যদি এসে স্কুল কলেজে করোনায় আক্রান্ত হয়ে পড়েন, তারা কোল শূন্য হবেন আপনারা। সুতরাং এই বিষয়টি কিন্তু অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেশ সচেতনতার সাথে দেখভাল করেছেন এবং সিদ্ধান্তটি সম্পূর্ণ তিনি বারবার স্কুল কলেজের ছুটি ঘোষণাটা বাড়িয়ে যাচ্ছেন আস্তে আস্তে। এটি কিন্তু একটি বিরাট সাবধানতা, কারণ আমরা যারা বয়সী আছি তারা আক্রান্ত হলে হবে না, আমাদের পরবর্তী প্রজন্ম ভবিষ্যৎ যেন একেবারে নিশ্চিহ্ন না হয়ে যায়, সেই দিকটা মাথায় রেখে শিক্ষা মন্ত্রণালয় একটি বেশ ভালো কাজ করেছেন। এবং আমাদের ক্রিকেট বোর্ডও কিন্তু এই করোনার সময়কালীন অফিস রেস্ট্রিকশনে রেখেছেন, কর্মচারীদের রেস্ট্রিকশনে রেখেছেন এবং চমৎকারভাবে খেলোয়াড়দের ঘরে থাকার দিক নির্দেশনা দিয়েছেন এবং খেলোয়াড়রাও তা মেনেছে। এটি কিন্তু একটি ভালো দিক আমি মনে করি। ধন্যবাদ বাবু ভাই, এতক্ষণ আমাদেরকে সাথে থেকে অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করার জন্য। একই সাথে শিকদার ভাই অনেক ধন্যবাদ। আপনারা যদি এখন লিভ বাটন ক্লিক করতেন তাহলে অনুষ্ঠানটা শেষ করতেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে যারা এই অনুষ্ঠান প্রচার করলো সবাইকে। 24 কি নামটা আমার মনে নেই, নিউজ ক্রিকেট 24 নিউজ 24 নিউজ এটাকে ধন্যবাদ। আচ্ছা, আমাকে এখানে ডাকার জন্য অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে এই লাইভ অনুষ্ঠান দেখার জন্য। খুব শীঘ্রই আমরা নতুন কোনো অতিথি নিয়ে নতুন কোনো সময় হাজির হয়ে যাবো। তখন পর্যন্ত আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।